নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ অনুষ্ঠানে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা সবাই জানেন স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। তবে শুধুমাত্র যে সমস্যা নিয়ে আলোচনা করি এমনটা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা এবং তারা কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে সমাধানের একটা পথ উপায় বের করে দেন। আজকে আমি সৌমিতা এই মুহূর্তে রয়েছি ওডনতোড়াতে এবং ওডনতোড়াতে আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। তিনি কিন্তু শহর কলকাতার একজন বিখ্যাত পেরিওডন্টিস্ট এবং সেই সঙ্গে সঙ্গে ডেন্টাল ইমপ্ল্যান্টোলজিস্ট। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই অ্যাক্সলেপিয়া হেলথ চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বুঝতেই পারছেন, দাঁত সংক্রান্ত সমস্যা। দাঁতের ব্যথা যে কি ভয়ঙ্কর সেটা যারা সহ্য করেছেন একমাত্র তারাই জানে। আর দাঁতের সমস্যা হলে আমরা বহু ক্ষেত্রে শুনে থাকি এটা যে দন্ত বিশেষজ্ঞরা কিন্তু কয়েকটা টার্ম ইউজ করেন। সেটা একটা হচ্ছে রুট ক্যানাল থেরাপি, আর একটা হচ্ছে ধরুন ডেন্টাল ইমপ্ল্যান্টেশন বা সেই সঙ্গে সঙ্গে দাঁতের ফিলিং। এবার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা, কোনটার সঙ্গে কোনটার কী পার্থক্য, কোনটা কিভাবে কাজ করে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। স্যার, যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম যে ডেন্টাল ফিলিং বা দাঁতের ফিলিং, এই কথাটা তো আজকাল আমরা প্রায় শুনি বা ডাক্তারবাবুরাও বলে থাকেন। এই বিষয়টা আসলে কীরকম? আচ্ছা, প্রথমে বলি যে ডেন্টাল ফিলিংটা তো খুব একটা নতুন জিনিস নয়, এটা বহুদিন ধরে চলছে। মানে ইনফ্যাক্ট প্রায় 6,500-7,000 বছর আগেও আমাদের বিভিন্ন লিটারেচারে দেখা গেছে এবং এখন রিসেন্টলি আমরা স্কালও পেয়েছি যেখানে ওয়াক্স দিয়ে বা যে মোম দিয়ে ডেন্টাল ফিলিং করা হয়েছে। এবার ফিলিং বলতে সবচেয়ে বড় যেটা প্রথমেই বোঝা উচিত আমাদের সেটা হচ্ছে যে আমাদের দাঁতের যে বাইরের স্তর সেটা হচ্ছে এনামেল। এই এনামেলটা সবচেয়ে বড় অসুবিধা হলো এনামেলটা যদি একবার চলে যায়, যদি ক্যাভিটি বা অন্য কোনোভাবে গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এনামেলটা আর তৈরি হয় না। এবার এই যে দাঁতের মধ্যে গর্তটা হলো, এটাকে তো কিছু একটা দিয়ে রিপ্লেস করতে হবে। এবার আমাদের বডিতে অনেক কিছু রিপ্লেসমেন্ট মেটেরিয়াল আমরা ইউজ করে থাকি বা বডি নিজে থেকে রিপ্লেস করে। যেমন হাড় ভেঙে গেলে হাড় জোড়া লেগে যায়, চামড়া কেটে গেলে চামড়া জোড়া লেগে যায়, আমরা চুল কেটে ফেললে চুল আবার গজিয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি এনামেল যদি একবার চলে যায়, এনামেল কিন্তু আর তৈরি হয় না। অতএব সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কিছু বায়োকম্প্যাটেবল ইনার্ট মেটেরিয়াল দিয়ে, সেগুলো বিভিন্ন রকম মেটেরিয়াল হতে পারে, কিছু সিমেন্ট হতে পারে, কিছু রেজিন হতে পারে। আগেকার দিনে শুনে থাকবেন যে সিলভার অ্যামালগাম বা কোনো মার্কারির সঙ্গে সিলভারের একটা অ্যালয়, এটা দিয়ে ফিলিং করা হতো। এখন অবশ্য আস্তে আস্তে হচ্ছে না। এই সমস্ত জিনিস দিয়ে এই জিনিসটাকে রিপ্লেস করা হয়। অতএব ডেন্টাল ফিলিং বলতে আমরা মিন করছি যে যেখানে আমাদের দাঁতের এনামেল চলে গেছে এবং এনামেলের পরের স্তর ডেন্টিন অবধি যেতে পারে, সেক্ষেত্রে যেহেতু এনামেলটা আর তৈরি করা যায় না, সেজন্য আমরা সেই এরিয়াটাকে, যে এরিয়াটা আমাদের দাঁতের ক্ষয় হয়ে বেরিয়ে গেছে, সেই এরিয়াটাকে আমরা ভরে দিই। যে মেটেরিয়াল দিয়ে ভরে দিই সেই মেটেরিয়ালটাকে আমরা ডেন্টাল ফিলিং মেটেরিয়াল বা রেস্টোরেটিভ মেটেরিয়াল বলি। আর যে প্রসেসটা করা হয় সেটাকে ফিলিং বলা হয়। এবার ফিলিং কথাটা কিন্তু খুব লুজ একটা টার্ম। কেন? ফিলিং মানে যেন তেন প্রকারণ একটা মেটেরিয়াল দিয়ে ভরে দেওয়াকেই ফিলিং বলে এবং সেরকম ফিলিং করাও হয়। সেটা কিন্তু দাঁতের জন্য খুব একটা ভালো নয়। আমাদের যেরকম টুথ স্ট্রাকচার লস হয়েছে সেরকমভাবে তৈরি করে দেওয়াটাই, সেজন্য আমরা বলি না যে রেস্টোরেশন, মানে কোনো একটা পুরনো মন্দির ভেঙে গেছে, মন্দিরের আর্কিটেকচার যেগুলো ছিল সেগুলোকে যদি রেস্টোর করা মানে হচ্ছে কোনো রকম সেটাকে সিমেন্ট দিয়ে ভরে দেওয়া নয়, যেরকম আগে মূর্তিগুলো ছিল সেরকম বানিয়ে দিয়ে সেটাকে আমরা রেস্টোরেশন বলি। দাঁতের ক্ষেত্রেও সেম, সেই ফিলিং মেটেরিয়ালটা দিয়ে যদি আমরা অরিজিনাল অ্যানাটমিটা এবং স্ট্রাকচারটাকে তৈরি করতে পারি, সেই জন্য রিফাইন্ড ওয়েতে এটাকে আমরা ডেন্টাল রেস্টোরেশন বলি। এবার মুশকিলটা হচ্ছে পেশেন্টদের কাছে না এই ডিফারেন্সটা খুব একটা ক্লিয়ার নয় যে একজন রেস্টোরেটিভ ডেন্টিস্ট আর তিনি রেস্টোরেশন করেন এবং একজন ভালো যে রেস্টোরেশন করেন তিনি কিন্তু অরিজিনাল দাঁতটা একদম শেপ, সাইজ এবং ফর্ম, রং যেরকম ছিল সেরকমই তৈরি করে দেন। আর একটা মেটেরিয়াল কোনো রকমই নিয়ে তার মধ্যে দিয়ে দিলে সেটা ফিলিং হয়। এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি, আমাদের বোঝা উচিত যে দেখতে এরকম শুধু আলাদা বলে সেই ডিফারেন্সটা নয়। ডিফারেন্সটা হচ্ছে যে আমরা যদি একটা ফিলিং মেটেরিয়াল দিয়ে শুধুমাত্র ভরে দিই জায়গাটা, সেক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে দাঁতের যে
অক্লুশন, উল্টো দিকে দাঁতের সঙ্গে যে রিলেশন, এই রিলেশনগুলো না চেঞ্জ হয়ে যায়। এতে শর্ট টার্ম না হলেও লং টার্মে আমাদের এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ওপরে তার এফেক্ট পড়ে। অতএব দাঁতকে, আপনি যে প্রশ্নটা করছেন যে এটাকে ফিলিং কাকে বলে, দাঁতকে কিন্তু ফিলিং করে দেওয়াটা একটা পুরনো কনসেপ্ট। আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে দাঁতকে যদি অরিজিনালি কোনো গর্ত হয়ে যায় বা দাঁতের যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে রিপেয়ার করা যেটাকে বলি, সেটা ফিলিং করেই হওয়া উচিত নয়, সেটা আসলে একটা প্রপার রেস্টোরেশন হওয়া উচিত। একদম তাই, বুঝতে পারলাম বিষয়টা। এবার মেন বিষয়টা হচ্ছে, ধরুন প্রপারলি কারো রেস্টোরেশন করা হলো, কিন্তু প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে, তিনি কি আগের মতো দাঁতের যে শক্তি, সেই শক্তিটাই কি পাবেন? হ্যাঁ, এখন যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু যদি ঠিক মেটেরিয়াল ইউজ করা হয় ঠিক জায়গাতে, একদম, আমি ঠিক মেটেরিয়াল ঠিক জায়গায় কেন, যেরকম আমি বলছি, যেরকম বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে এবং বা খুব বয়স্কদের ক্ষেত্রে আমরা খুব একটা কম্পারেটিভলি সফটার সিমেন্ট, তাকে গ্লাস আয়নোমার সিমেন্ট বলে ইউজ করি, কিন্তু গ্লাস আয়নোমার সিমেন্ট কিন্তু অ্যাডাল্ট হিউম্যান বিংয়ের চিউইং সারফেসের জন্য খুব একটা ভালো রেস্টোরেটিভ মেটেরিয়াল না। অনেকেই করেন, কিন্তু তাতে যেটা অসুবিধা হয় সেটা কিন্তু মেটেরিয়ালটা ক্ষয়ে যায়। অতএব আমরা যদি ঠিক মেটেরিয়াল চুজ করি এবং ঠিক মেটেরিয়াল দিয়ে ঠিক জায়গায় ঠিক রকমভাবে রেস্টোরেশন করি, তাহলে কিন্তু দাঁতের মতো এক্স্যাক্টলি, এবং কোনো কোনো ক্ষেত্রে দাঁতের থেকে বেশি শক্ত একটা স্ট্রাকচার আমরা পেতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে ফিলিংটা কতদিন পর্যন্ত ঠিকঠাক থাকতে পারে? অনেক দিন, কারণ আমি বললাম সিলভার অ্যামালগাম ফিলিং তো আমি দেখেছি যে পেশেন্টের 25 বছর হয়ে গেছে, 25 বছর আমি এরকমও দেখেছি। কিন্তু কম্পোজিট মেটেরিয়ালগুলো যেগুলো দাঁতের মতন রং, সেগুলো কিন্তু অতদিন যায় না। কিন্তু তারপরে আমি বলবো আজকের দিনে যে কম্পোজিট এবং বন্ডিং টেকনোলজি এসেছে, তাতে মোটামুটি একটা রেস্টোরেশন করলে 10 থেকে 12 বছর চলে যায়। আচ্ছা, সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তি প্রপারলি ঠিকঠাক মতো, মানে যেটা আপনি রেস্টোরেশন বলছেন, সেই অনুসারে ফিলিংটা হলো। এবার ধরুন মানে তার যদি কোনো রকম সমস্যা দেখা দেয় ওই পার্টিকুলার দাঁতটাতে, সেক্ষেত্রে আপনারা কী করেন? সমস্যা বলতে, আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, একটা হচ্ছে ফিলিং থেকে যদি লিকেজ হয়, সেক্ষেত্রে তো ফিলিং চেঞ্জ করতে হবে। আর যদি এরকম হয় যে ফিলিংয়ের পাশ দিয়ে দের ইজ সামথিং কল সেকেন্ডারি কেরিজ, মানে যে অংশটা ফিলিং হয়েছে তার পাশ দিয়ে আবার কেরিজ হয়েছে, এবং অনেক সময় হয় আমরা দেখেছি যে সেকেন্ডারি কেরিজটা এতটাই বড় হয় যে সেটা দাঁতের ভিতরে যে নার্ভটা পাল্প বলে, সে অংশটাকে ছুঁয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু শুধু রেস্টোরেশন বা ফিলিং করলে হয় না, সেক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। এইবার এই দুটোর মাঝখানে একটা গ্রে জোন আছে। গ্রে জোনটা কি? গ্রে জোনটা হচ্ছে, এখন আমরা একটা ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ওভার খুব করা হচ্ছে, তার নাম ভিপিটি বা ভাইটাল পাল্প থেরাপি। মানে যেখানে পাল্পটা জাস্ট টাচ করেছে বা পাল্পের কাছাকাছি প্রায় গিয়ে পৌঁছেছে কিন্তু পাল্পে পৌঁছয়নি, এরকম একটা সিচুয়েশন। সেক্ষেত্রে কিন্তু এখন কিছু মেটেরিয়াল এসছে, যেমন আমাদের কাছে মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট আছে, এমটিএ বা বায়োডেন্টিন, এই ধরনের মেটেরিয়ালগুলো দিয়ে ওইখানে কিন্তু একটা ফিলিং করে দিয়ে তার উপরে যদি আমরা রেস্টোরেটিভ মেটেরিয়াল ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে লং টার্মে যে ডেন্টিনটা, যেটা পাল্প থেকে ওপরের এনামেলটাকে আলাদা করে রাখে, ডেন্টিনটা নতুন করে তৈরি হতে পারে। অতএব আমরা ফিলিংয়ের পরে ডিরেক্টলি অনেক সময় হয় যে রুট ক্যানাল ট্রিটমেন্ট দরকার নাও হতে পারে, মাঝামাঝি ভাইটাল পাল্প থেরাপি দরকার। তবে হ্যাঁ, ভাইটাল পাল্প থেরাপি সম্পর্কে দু একটা কথা, ইয়াংদের ক্ষেত্রে ভাইটাল পাল্প থেরাপি বেটার কাজ করে, কারণ দাঁতে ব্লাড সাপ্লাই ভালো থাকে। একটু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে ভাইটাল পাল্প থেরাপি ততটা ভালো কাজ করে না। তবে হ্যাঁ, আজকাল যেহেতু মেটেরিয়াল সায়েন্স খুব ভালো হয়ে গেছে এবং আইসোলেশনও খুব ভালো করা যাচ্ছে, ভাইটাল পাল্প থেরাপিও খুব ভালো কাজ করছে বয়স্কদের ক্ষেত্রেও। আচ্ছা, এই যে আপনি বললেন যে রুট ক্যানাল থেরাপি এবং একই সঙ্গে ডেন্টাল ফিলিং, এই দুটোর মধ্যে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সহজভাবে বলে দেন ডিফারেন্সটা কি? রুট ক্যানাল থেরাপিটা তো রুটের মধ্যে যে দাঁতের গোড়ার মধ্যে যে রুটটার মধ্যে ভেতরে যে ক্যানেলগুলো আছে, যার ভেতরে নার্ভ এবং ব্লাড ভেসেলসগুলো বা রক্তবাহিকা যেগুলো আছে, সেগুলো যদি অলরেডি ইনফেক্টেড হয়ে গিয়ে থাকে, সেগুলোকে শুদ্ধ ফিলিং করাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট বলে। আর যদি শুধুমাত্র আমার দাঁতের ওপরের অংশটায় এনামেল বা ডেন্টিনে থাকে, যেখানে আমার ভিতরের পাল্প ইনভলভ হয়নি, সেই জায়গাটায় একটা রেস্টোরেশন বা ফিলিং করা যায়, তাহলে সেটাকে নর্মালি ফিলিং বা রেস্টোরেশন বলা হয়। অতএব এটা ডেপথের ব্যাপার, এবং মনে রাখতে হবে যে রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ইনভেসিভ, এবং রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে এই যে দাঁতটা অলরেডি প্রায় ডেড হয়ে গেছে, সেটাকে আমরা কমপ্লিটলি ডেড ফর্মে নিয়ে গিয়ে মামিফিকেশন করছি, সেটাকে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করছি।
আচ্ছা, ধরুন রুট ক্যানাল থেরাপি হোক বা ডেন্টাল ফিলিং, একজন পেশেন্ট যেটাই করুক না কেন, সেক্ষেত্রে উনি মানে আফটার এই যে ধরুন অপারেশন বা সার্জারি আমরা যেটাই বলি, সেটার ক্ষেত্রে উনি কী কী প্রিকশন নেবেন? এক্সট্রা প্রিকশন সত্যি বলতে খুব একটা কিছু নেই, কারণ শুধুমাত্র নর্মালি অন্যান্য দাঁতের ক্ষেত্রে যে ওরাল হাইজিন মেনটেন্যান্স প্রোগ্রাম, সেম ওরাল হাইজিন মেনটেন্যান্স প্রোগ্রাম, দুবেলা দাঁত ব্রাশ করবেন, বা যদি খুব এফিশিয়েন্ট হয় তো দিনে একবার দাঁত ব্রাশ করলেও চলে। তবে আমরা রেকমেন্ড করি দুবেলা, কারণ যেহেতু সবাই আমরা এফিশিয়েন্টলি দাঁত মাজতে পারি না, তাই দুবেলা দাঁত মাজতে বলা হয়। আর বছরে একবার একজন ডেন্টিস্টকে দেখিয়ে নিলেই ঠিক আছে, এর বেশি আলাদা করে স্পেশাল প্রিকশন কিছু নেই। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে বারবার দাঁতের মাঝখানে, দুটো দাঁতের মাঝখানে খাবার আটকাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে গিয়ে জানতে হবে যে আমরা দাঁতের মাঝখানে যে খাবারটা আটকাচ্ছে, এটার জন্য আমি বের করার জন্য কী করতে পারি। নিজেরাই কাঠি বা ওই ধরনের জিনিস দিয়ে খোঁচাখুচি না করে, এই জন্য বাজারে বিভিন্ন রকম ডিভাইস, যেমন ডেন্টাল ফ্লস, ডেন্টাল ব্রাশ পাওয়া যায়, সেরকম কিছু চুজ করে আমরা ইউজ করতে পারি। দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনার কী পরামর্শ থাকবে? আমার একটা কথা বলার, সেটা হচ্ছে যে যেহেতু দুটো তিনটে জিনিস পেশেন্টরা এসে আমাদের বলেন যে অনেক সময় যে দাঁতে খুব ব্যথা হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁতের আমি তখন জিজ্ঞেস করি যে আপনি আগে এলেন না কেন, ফিলিংটা তো করে নিলে হয়ে যেত, এখন তো রুট ক্যানাল করতে হবে বা রেস্টোরেশন করে নিলে হয়ে যেত। তারা বলেন যে না, আমি ভাবলাম জিনিসটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। প্রথমেই বলার যেটা কথা, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে দাঁতে যদি কোনো গর্ত বা ক্যাভিটি হয়, এটা কিন্তু কোনো রকমই নিজে থেকে ঠিক হবে না, কোনো রকমই হবে না। মানে কোনো রকম ওষুধ, টোটকা, বিভিন্ন রকম ঘরোয়া জিনিস বা বাজারে পাওয়া ওষুধ, কিচ্ছু দিয়ে, কোনো টুথপেস্ট, কিচ্ছু দিয়ে ঠিক হবে না। একবার যদি দাঁতে ক্যাভিটি হয়ে যায়, এটা একদম ইউনিডিরেকশনাল, ওটা আরও বাড়বেই। অতএব দাঁতে যদি কোথাও খাবার আটকে যাচ্ছে বা ক্যাভিটি হয়েছে বা শিরশির করা শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না করলে, বা আপনার মনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু বারবার একই জায়গায় খাবার আটকাচ্ছে, তখনই আপনার সন্দেহ হওয়া উচিত যে এখানে একটা ক্যাভিটি হয়েছে। যদি ক্যাভিটি হয়, ইমিডিয়েট ডাক্তারের কাছে যান। মানে এটা ভাববেন না ক্যাভিটি তো নিজে থেকে ঠিক হয়ে যাবে, কোনো দিন ঠিক হবে না। কারণ বারবার বলছি, এনামেল, দাঁতের এনামেল নিজে থেকে রিগ্রো করে না, সেটাকে কিন্তু রিপ্লেসমেন্টই করাতে হবে। অতএব যে জিনিস রিগ্রো করে না, সেই জিনিস রিপ্লেসমেন্টই করাতে হবে। অতএব রিপ্লেসমেন্ট থেরাপি যেখানে দরকার, সেক্ষেত্রে আমাদের মানে কিছু কিছু বল্ডনেস আছে বা মাথায় টাক পড়া আছে, যেক্ষেত্রে চুল উঠতে শুরু করলে হাজার কিছু লাগিয়ে চুল আর ফেরত পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে, যত ছোট থাকবে ক্যাভিটি, সেক্ষেত্রে কিন্তু রেস্টোরেশন করা ইজি, রেস্টোরেশনের চার্জেস কম, রেস্টোরেশনের প্রগনোসিস ভালো। মানে সেক্ষেত্রে রেস্টোরেশনটা বেশি টিকবে। যত জিনিসটা বড় হতে শুরু করবে, খুব চান্সেস থাকবে হয়তো রেস্টোরেশন করাও যাবে না, রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে খরচা অনেকটাই, একটা রেস্টোরেশন থেকে একটা রুট ক্যানাল এবং তার পরবর্তী জিনিসের খরচা প্রায় 4 গুণ বা 4.5 গুণ। অতএব সেক্ষেত্রে কেন টাকা বেশি লাগছে এই কথাটা বলে লাভ নেই, কারণ এটা বুঝতে হবে আমি জিনিসটাকে এমন জায়গায় নিয়ে এসেছি। একটা খুব নর্মাল এক্সাম্পল দিই, একটা স্টেজ 1 ক্যান্সার, একটা স্টেজ 4 ক্যান্সারের ট্রিটমেন্ট প্ল্যান একরকম নয়, এবং আউটকামও একরকম নয়। কারণ স্টেজ 4 ক্যান্সারের ট্রিটমেন্ট খরচা সাপেক্ষ, এবং তার আউটকামও একটা স্টেজ 1 ক্যান্সার থেকে খারাপ। অতএব দাঁতটা যত বেশি ডিস্ট্রাকশন হবে, তার খরচাও বাড়বে, এবং তার কিন্তু লংজিভিটি, ট্রিটমেন্টের পরে লংজিভিটিও একটা স্টেজ 1 বা ইনিশিয়াল স্টেজের ক্যাভিটির থেকে খারাপ হবে। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন দাঁতের ফিলিং এবং সেই সঙ্গে সঙ্গে রুট ক্যানাল থেরাপি নিয়ে বিভিন্ন আলোচনা। আপনাদের সকলের উদ্দেশ্যেই একটাই কথা বলবো, সমস্যাকে কখনোই ফেলে রাখবেন না। ডাক্তারবাবু যে কথাগুলো বললেন, দাঁত সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা, যেগুলো স্যার আলোচনা করছেন, সেগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সরাসরি যোগাযোগ করুন ডক্টর হিমাদ্রি চক্রবর্তীর সঙ্গে। স্যার, কীভাবে যোগাযোগ করবেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে, ইনস্টিটিউটের নাম হচ্ছে ওডোন্টোয়াল, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 64/7 বেলেঘাটা মেন রোড, কলকাতা 7,10,000। দাঁত সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অ্যাক্সলেপিয়া হেলথ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।